একজন মায়ের কাছে তার প্রথম বাচ্চা অবশ্যই অনেক বেশি আনন্দের, অনেক চাওয়ার পাওয়ার আবেগ। তো এইরকমই একটা আবেগীয় কবিতা নিয়ে আজকের ক্লাস মর্নিং সং বাই সিলভিয়া প্লথ। তা আমেরিকান পোয়েট সিলভিয়া প্লথের লেখা মর্নিং সং কবিতাটা নিয়ে আজকের ক্লাসে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেইন করতে চলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, সিলভিয়া প্লথ যখন প্রথম মা হন, তার যে ফার্স্ট বেবিটা জন্মের পর মানে মোটামুটি তার জন্মে 10 মাসের দিকে উনি এই কবিতাটা লিখেছিলেন, বাট কাকে কেন্দ্র করে? তার ফার্স্ট বেবিকে। তো দেখো টাইটেল হচ্ছে গিয়ে কি মর্নিং সং। আচ্ছা, মর্নিং সং মানে কি? আমরা আক্ষরিক অনুবাদ করলে দাঁড়াচ্ছে যে ভোরের গান বা সকালের গান, কিন্তু এখানে ভাবানুবাদটা কি? মর্নিং মানে কি? কোনো কিছুর একটা স্টার্টিং। তাহলে তার যে মনে করো যে তার হয়তো 2টা বেবি হবে, 4টা হবে, তাহলে ফার্স্ট তো ফার্স্টই, তাই না? স্টার্টিংটা কে? ফার্স্ট বেবি যেটা তাকে দিয়ে। তো যেহেতু প্রথম বাচ্চাকে নিয়ে, এই জন্য মর্নিং, এবং সং হচ্ছে সে বাচ্চাটাকে কি সে এখানে সেলিব্রেট করছে। হ্যাঁ, এই জন্য কবিতাটা হচ্ছে গিয়ে মর্নিং সং বলতে হচ্ছে তার ফার্স্ট বেবি লাইফের শুরু হচ্ছে, মানে মাতৃত্বের যে তার শুরু, মর্নিং দিয়ে তো শুরু হয় দিনের, তাই না? তো তার মাতৃত্বের শুরুটাকে তিনি সেলিব্রেট করছেন এই মর্নিং সং কবিতাটার মাধ্যমে। তো দেখো ফার্স্ট লাইনটা, লাভ সেট ইউ। ইউ বলতে এখানে তার যে বেবিটা তাকে বলা হচ্ছে যে ভালোবাসাটা তো কী করেছে? সেট করে দিয়েছে গোয়িং লাইক এ ফ্যাট গোল্ড ওয়াচ। মানে এই যে বাচ্চাটাকে পেয়ে তার কাছে মনে হচ্ছে যেন আমি একটা কি পেয়েছি, কবির কাছে মনে হচ্ছে যে আমি একটা স্বর্ণের ঘড়ি পেয়েছি যেটা অনেক মোটা। তো স্বর্ণ তো একটা দামি জিনিস, তাই না? একটা স্বর্ণের ঘড়ি যেটা আমাকে বাউন্ড করে রাখছে, অনেক মোটা ঘড়ি হলে আমার কি একটা অনেক আনন্দের ব্যাপার। তেমনই আমার বাচ্চাটাকে পাওয়ার ফলে, বেবিটাকে পাওয়ার ফলে যেন মনে হচ্ছে যে আমি এই যে স্বর্ণের ঘড়ি, এটার চেয়েও একটা বেশি ভালো কিছু পেয়েছি। হ্যাঁ, মানে এটা একটা মেটাফোর ইউজ করেছে, সেটার সাথে তাকে তুলনা করেছে, মানে তার আনন্দটা জাস্ট প্রকাশ করতেছেন কবি এখানে। হ্যাঁ, তো সেকেন্ড বলছেন যে দ্য মিড ওয়াইফ। আচ্ছা, মিড ওয়াইফকে? মিড ওয়াইফ হচ্ছে ওই যে ধাত্রীরা থাকে না, যারা হচ্ছে বাচ্চা হওয়ার সময় তোমার আয়া হিসেবে যারা কাজ করে। দ্য মিড ওয়াইফ স্ল্যাপড ইউর ফুড সোলস। মানে যখন ওই যে ধাত্রী কী করলো, জন্মের পরে বাচ্চারা নর্মালি কাঁদে, কিন্তু অনেক বাচ্চা কাঁদে না, তখন তার পিঠে বা পায়ের নিচে যে হচ্ছে একটু মেরে থাপ্পড় দিয়ে যে কান্না করানো হয়, সেটা যে ধাত্রী যখন তোমাকে কী করলো, তোমার পায়ের নিচে একটু মেরে যে তোমাকে কান্নাটা করালো, অ্যান্ড ইওর বেল্ট ক্রাই, এই যে তুমি যখন কান্না করে উঠলে তখন কি হলো? টুক ইটস প্লেস অ্যামং দ্য এলিমেন্টস। টুক ইট প্লেস, তোমার এই যে ইট বলতে এখানে তোমার এই কান্নাটা, এটা জায়গা করে নিল, টুক প্লেস করে নিল, জায়গা করে নিল কি? অ্যামং দ্য এলিমেন্টস। আমার কাছে যত সাউন্ড রয়েছে এই পৃথিবীতে, সব সাউন্ডের মধ্যে তোমার এই কান্নার সাউন্ডটা আমার কাছে কি মনে হলো? একদম বেস্ট মনে হলো। হ্যাঁ, যে যত চারিদিকে শব্দ রয়েছে আমার কাছে, যে যখন ধাত্রীর থাপ্পড় খেয়ে তুমি কান্না করলে ফার্স্ট, এই কান্নাটা আমার কাছে তেমনটাই মনে হলো। তাহলে তার হচ্ছে যে মাতৃত্বের সুখ, তাকে তিনি কীভাবে বর্ণনা করছেন, এবং পুরো কবিতাটা জুড়ে আমরা এরকমটা দেখবো। খুব বড় কবিতা না, মাত্র 18 লাইনের একটি কবিতা, যেটা 3 লাইন করে 1 স্টেঞ্জা, দ্যাট মিনস টোটাল 6 স্টেঞ্জার মধ্যে কমপ্লিট করা হয়েছে। তো সেকেন্ড স্টেঞ্জাটা চলো দেখি। আওয়ার ভয়েস ইকো। আচ্ছা, আমরা আওয়ার ভয়েস মানে যখন একটা নতুন নিউবর্ন বেবি আসে তখন কি হয়, তাকে সবাই কিন্তু দেখতে আসে, আত্মীয় স্বজন। তো এবার হচ্ছে বাচ্চাকে ঘিরে অনেকজন লোকজন, তার ওয়েল উইশাররা রয়েছে। তা আওয়ার ভয়েস ইকো, আমাদের যে আমরা যে কথা বলছি তোমাকে নিয়ে, তোমাকে পেয়ে যে আমাদের মাঝে একটা খুশি আনন্দ, আমরা নতুন একটি কিছু পেয়ে গেলাম, এইটা কি ইকো করছে, এটা হচ্ছে প্রতিধ্বনি করছে। ম্যাগনিফাইং ইওর অ্যারাইভাল, এই যে তোমার যে অ্যারাইভাল, তোমার যে আমাদের মাঝে আগমন, এইটাকে কেন্দ্র করে যেটা দেখা যাচ্ছে যে একটা প্রাইম মিনিস্টার আসলেও তাকে নিয়ে যেটা যতটা আনন্দ নেওয়া হয়, তার চেয়ে বেশি হয় কি যে আমার পরিবারে একটা নতুন সন্তান এসেছে, তাকে নিয়ে যে আনন্দ, বিশেষ করে মায়ের, এটা তো কোনো কথাই নাই। হ্যাঁ, এবার দেখো দেখো নিউ স্ট্যাচু, তুমি যেন একটা আমাদের কাছে নতুন মূর্তি হয়ে আসলে। কেন তাকে মূর্তি বলা হচ্ছে? যদিও সে একটা বাচ্চা, দেখো বাচ্চা হচ্ছে গিয়ে মূর্তিতে একদম স্ট্যাচু মানে কি, কোনো নড়াচড়া নাই, গতি নাই, কথা নাই, বাট বাচ্চার আছে, বাট এখনও তার কোনো তেমন কাজ নেই, সেটা আসলে মিন করে নাই। মিন করেছে কি, দেখো ইন এ ড্রাফটি মিউজিয়াম ইওর নেকেডনেস। আচ্ছা, ইওর নেকেডনেস, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার বডিতে কোনো পোশাক থাকে না, এবং মূর্তিদেরও কি হয় না, বডিতে কোনো পোশাক থাকে না। তো মনে হচ্ছে যে মিউজিয়ামে রাখালে আমরা যেমন স্ট্যাচুকে দেখতে যাই, তো
তুমিও আমাদের কাছে ওইরকম একটা মূর্তি হয়ে আমাদের কাছে আগমন করেছো। মানে এইখানে বিভিন্ন উপমার মাধ্যমে কিন্তু আমাদের কবি বোঝাতে চাচ্ছেন তার যে মাতৃত্বের সুখটা, আবেগটা। দেখো, শ্যাডোজ আওয়ার সেফটি, দেখো উই স্ট্যান্ড রাউন্ড ব্ল্যাঙ্কলি অ্যাজ ওয়ালস, খুবই মজার বিষয়। আচ্ছা, একটা ওয়াল কি করে? একটা বাড়িতে বা একটা রুমকে চারিদিকে যে ওয়ালটা দেওয়া আছে, এটা তোমাকে ভিতরে থাকলে তোমাকে মানে সুরক্ষা প্রদান করে। ওয়ালের কাজ হচ্ছে সুরক্ষা প্রদান করা। তো একটা যে বাচ্চা নিউবর্ন বেবি পৃথিবীতে আগমন করলো, তার নিশ্চয়তা কোথায়? এই যে আমরা তোমাকে চারিদিকে ঘিরে আছি না, আমাদের যে শ্যাডো, আমাদের যে ছায়াটা, এটাই তোমার উপর একটু নিশ্চয়তা। আমরা সবাই, আত্মীয় স্বজন, আমি সবাই তোমাকে ঘিরে আছি। উই স্ট্যান্ড রাউন্ড ব্ল্যাঙ্কলি অ্যাজ ওয়ালস, যেমন ওয়াল কী করে আমরাকে সুরক্ষা দেয় বাইরের প্রতিকূল পরিবেশ থেকে, তেমন আমরাও তোমার সুরক্ষায় নিয়োজিত। হ্যাঁ, বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার পরের স্টেঞ্জারটা আমরা দেখব, আই এম নো মোর ইয়োর মাদার। আই এম নো মোর ইয়োর মাদার, দ্যাট মিনস এইটা না যে আমি তোমার আর মা না, এরকমটা। এখানে আমি শুধু যে তোমার শুধু মা এমনটাই না, আমি এখন মানে তোমার শুধু যে মাই না, আরও কি দেখো, দেন দ্য ক্লাউড দ্যাট ডিস্টিলস আ মিরর টু রিফ্লেক্ট ইটস ওন স্লো। আচ্ছা, আমি যেন একটা মেঘের মতো হয়ে গেছি। মেঘ কী করে? ভেসে বেড়ায়। মেঘ কি কন্ট্রোল করে কে? বাতাস। ইফেসমেন্ট অ্যাট দ্য উইন্ডস হ্যান্ড, দেখো যে বাতাস কি করে, একটা মেঘকে কন্ট্রোল করে। বাতাস যেদিকে মেঘকে উড়িয়ে নিয়ে যাবে, আমিও সেদিকে উড়িয়ে যাব। আমি হচ্ছে গিয়ে আর নিজের কন্ট্রোলটা এখন আমার আর নিজের মধ্যে নাই। তোমার চলাফেরা, তোমার গতিবিধি, এটার সাথে আমার মানে এখন আমার চলাফেরাটা তোমার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তুমি যখন কান্না করবে তোমাকে রেসপন্স করতে হবে, তোমাকে যত্ন করতে হবে। দ্যাট মিনস আমি এখন শুধু তোমার মা তাই না, আমি এখন একটা মেঘের মতো হয়ে গেছি। মেঘের যেমন নিজের উপর নিজের কন্ট্রোল থাকে না, বাতাসের কন্ট্রোল এসে চলে, তেমনই এখন আমাকে তুমি হচ্ছে আমার সেন্টার। এবং আরেকটা জিনিস এখানে মিন করতে চাচ্ছেন যে আমার যে আত্মীয় স্বজন সবার মধ্যে যে তোমাকে নিয়ে যে আমার আনন্দটা, এটা সবার মধ্যে আমি ভাগ করে মানে উপভোগ করতে চাই, সবার সাথে শেয়ার করে আমি এভাবে ভেসে বেরিয়ে মেঘের মতো সবার সাথে এটা তোমাকে নিয়ে এটা এনজয় করতে চাই, আমার ভিতরের যে আনন্দটা, আবেগটা। তো পরের স্টেঞ্জারটা আমরা দেখব, ওয়াল নাইট, মানে সারা রাত ধরে ইয়োর মথ ব্রেথ। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে তুমি যে হচ্ছে গিয়ে ইয়া করো, শ্বাস প্রশ্বাস নাও না, তোমার যে শ্বাস প্রশ্বাসটা চলছে, এটা ফ্লিকার্স অ্যামং দ্য ফ্লাইট পিঙ্ক রোজেস। ওকে, তোমার যে শ্বাস প্রশ্বাস, এটা আমার কাছে কি মনে হয় জানো, যেন মনে হচ্ছে কোনো একটা গোলাপি গোলাপি তো অনেক কালার আছে, গোলাপি কালারটা অনেক দারুণ না? দেখো, পিঙ্ক রোজেস, গোলাপি গোলাপের যে মধ্য দিয়ে যেন মনে হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাসটা আমার কাছে আসছে। মানে আমি এটা এখন দেখো, নর্মালি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে অনেকটা গোলাপি হয়ে থাকে, তার নাক মুখ, হ্যাঁ, তার হচ্ছে জিওফা, তার ঠোঁট। তো এইভাবেই গোলাপির সাথে এটা মিন করেছি। তোমার শ্বাস প্রশ্বাসটা, তুমি যে মুখ দিয়ে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, এটা আমার কাছে একটু মনে হচ্ছে যে গোলাপ ফুলের ভিতর দিয়ে আমার কাছে আসছে। আই ওয়েক টু লিসেন, যেটা শুনে আমি কী করি, আমার ঘুম ভাঙে আমি যখন শুনি। হ্যাঁ, তো মানে তার শ্বাস প্রশ্বাস, বাচ্চা শ্বাস প্রশ্বাসটাও মায়ের কাছে যে কতটাই দামি, সেইটা কিন্তু এখানে আমাদের কবি বোঝাতে চাচ্ছেন এবং বলছেন যে আ ফার সি মুভস ইন মাই ইয়ার। এবং তোমার এই শ্বাস প্রশ্বাসের যে সাউন্ড আছে না, একটা তুমি যখন শ্বাস নিচ্ছ একটা সাউন্ড আছে তো ব্রেথের, এই সাউন্ডটা আমার কাছে মনে হচ্ছে যে সমুদ্রে যেমন গর্জন শোনা যায়, দূর সমুদ্রের একটা গর্জন তোমার কাছে যেমন মিষ্টি মনে হবে, তেমনই তোমার হচ্ছে গিয়ে যে শ্বাস প্রশ্বাসের যে সাউন্ডটা, সেটা আমার কাছে এতটাই মধুর বলে মনে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা পরের স্টেঞ্জারটা দেখি। ওয়ান ক্রাই, মানে যখন তুমি কান্না করো, অ্যান্ড আই স্টাম্বল ফ্রম বেড, আমি তখন কি করি, আর কি বেডে শুয়ে থাকতে পারি, বেড থেকে একদম উঠে যাই, কো হেভি অ্যান্ড ফ্লোরাল ইন মাই ভিক্টোরিয়ান নাইট গাউন। দেখো, এখানে আমাদের কবি কী করেছেন, একটা নাইট গাউন পরে আছেন, যেটা হচ্ছে ভিক্টোরিয়ান নাইট গাউন, খুব ফ্লোরাল করা আছে, অনেক দারুণ। ওইটা পরে থাকে, তিনি একটু রিল্যাক্সে ঘুমাচ্ছেন, বাট বাচ্চার সাউন্ডে এইটা নাইট গাউন পরে, এই নাইট গাউন ছেড়েই তাকে উঠে যেতে হচ্ছে। এটা তিনি মিন করতে চেয়েছেন যে আমার এত পছন্দের যে ভিক্টোরিয়ান ফ্লোরাল প্যাটার্নের যে নাইট গাউনটা রয়েছে, আমার কাছে এইটাও এখন মূল্যহীন, কারণ তুমি এখন কান্না করেছো, আমাকে উঠতেই হচ্ছে। পরে দেখো যে ইয়োর মাউথ ওপেন্স ক্লিন হ্যাজ এ ক্যাটস। মজার বিষয়,
তোমার যখন কান্না করছো, তুমি যখন কান্না করছো, তোমার মুখটা কিসের মতো আমার কাছে মনে হচ্ছে যেন, তোমার মুখটা যখন ওপেন হচ্ছে কান্না করার সময়, যেন আমার কাছে মানে এতটা পরিষ্কার মনে হচ্ছে অ্যাজ এ ক্যাটস। যেমন বিড়ালের মুখটা পরিষ্কার, বিড়ালের কিন্তু মুখটা পরিষ্কার থাকে, হ্যাঁ। তোমার কান্নার সময় তোমার মুখের যে ভেঙচিটা কাটছো, যেন মনে হচ্ছে বিড়ালের ভেঙচি কাটার মতো, এবং বিড়ালের মুখের মতো এমনই পরিষ্কার তোমার মুখটা, হ্যাঁ। দি উইন্ডোজ স্কোয়ার। এবার দেখো যে জানালার যে ফাঁকা থাকে না, জানালা খুললে বা জানালার এটা দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, হোয়াইটেন্স অ্যান্ড স্যালোজ ইটস ডাল স্টার। মানে প্রায় সকাল হয়ে যাচ্ছে, তোমার স্টারগুলো কি হচ্ছে, তারাগুলো হোয়াইটেন হয়ে যাচ্ছে, অনেক সাদা হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যেটা আমি জানালার ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছি। অ্যান্ড নাও ইউ ট্রাই ইউর হ্যান্ডফুল অফ নোটস, এবং দি ক্লিয়ার ভাওয়েলস রাইজ লাইক ব্যালন্স, এবং তুমি আস্তে আস্তে একটু করে যে ভাওয়েল সাউন্ড করছো, বাচ্চার প্রথমে কি ভাওয়েল সাউন্ড করে না, এরকম করে যে কথা বলছো, এইটা যেন একটা বেলুন বা হচ্ছে যে বাবলসের মতো ছড়িয়ে পড়ছে আমার কাছে মনে হচ্ছে। দ্যাট মিনস এইখানে আমাদের কবি বোঝাতে চাচ্ছেন যে তোমার যে এখন তুমি কি হচ্ছো, তুমি এখন গ্রোয়িংয়ের দিকে যাচ্ছ, তুমি একটু বড় হতে যাচ্ছ, যার ফলে তোমার এই যে ভাওয়েল প্যাটার্নে যে সাউন্ডগুলো আসছে সেটা বাবলসের মতো ছড়িয়ে পড়ছে আমার কাছে, বেলুন বাবলস এগুলোর মতো মনে হচ্ছে। এবং হচ্ছে যেমন রাত শেষ হয়ে ভোর হতে যাচ্ছে, তখন কি হচ্ছে আকাশের যে তারাগুলো সেটা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে, এবং তোমার জার্নিটাও ওইভাবে কি হচ্ছে এখন শুরু হতে যাচ্ছে। তো এই বলে কবি তার কবিতাটা শেষ করেন। বেসিক্যালি এই কবিতার হচ্ছে গিয়ে তোমার থিমই হচ্ছে মূলত লাভ অ্যান্ড মাদারহুড, হ্যাঁ। এখানে থিমই হচ্ছে গিয়ে তোমার লাভ অ্যান্ড মাদারহুড, যে মাতৃত্ববোধ এবং হচ্ছে গিয়ে তোমার মাতৃত্ব যে বোধ এবং তার সাথে যে ভালোবাসার সম্পর্ক, এইটাকে বেশি করে আমাদের কবি এই কবিতাটা লিখেছেন, দ্য মর্নিং সং। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবাই অনেক ভালো থাকবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।